বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব বললেন মির্জা ফখরুল। রাজধানীর বাইরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, প্রতিরোধে নেই পরিকল্পনা। ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার জালে জড়িয়ে সর্বশান্ত বহু মানুষ। দেখছেন এটিএন নিউজ। দেশের খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি উজমা হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক বা আনুপাতিক হারে প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব। আমরা রিজেক্ট করেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। জনগণ যেটা এই মুহূর্তে চায়, আমরা যেটা অ্যাসেস করে দেখেছি যে তারা একদম নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায়। এই নির্বাচনটাকে নিশ্চিত করার জন্য যত সংস্কার দরকার সেটা করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেদিন আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সিগন্যাল কোরের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে যশোর সেনানিবাসের সিগন্যালস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। বক্তব্যে সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ সেবায় তাদের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া সিগন্যাল কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে সেনাবাহিনী প্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে সকালে যশোর সেনানিবাসে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে অভ্যর্থনা জানান। রাজধানী ঢাকা সহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সর্বোচ্চ আদালতের এ ধরনের নির্দেশনা এলো। আমাদের প্রতিনিধিরা সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে সরেজমিনে দেখেছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে কি প্রস্তুতি বা পরিকল্পনা তাদের। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৬০ জনের। রাজধানীর বাইরেও ডেঙ্গু পরিস্থিতির চরম অবনতি। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এ নিয়ে চলতি মাসে বন্দরনগরীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫১৩। এ মাসের প্রথম ১২ দিনে মৃত্যু হয়েছে ৮ জনের। যাদের এসি আছে, এসি তো আমরা পরিষ্কার করে নেওয়া ৩ মাস ৬ মাস পর পর। এসির পানি হলো ভীষণ খারাপ, ওখানে লার্ভাগুলো আস্তে আস্তে জমতে থাকে। তাহলে আমরা কি করব, এসির পানি আমরা ৩ দিন পর পর এটা এটা পরিষ্কার করব। নারায়ণগঞ্জেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। শহরের ২টি হাসপাতালে মাত্র ২০টি বেড ডেঙ্গু রোগীদের জন্য, অথচ গড়ে ৭০ থেকে ৮০ জন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন প্রতিদিন। হাসপাতালে বাড়ছে চাপ। দিন দিন এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চাই যে অতি বিলম্বে যাতে সরকার এটার দিকে চোখ রাখেন। মশা নিধনের যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। ডেঙ্গু প্রতিরোধে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনো ধরনের উদ্যোগ চোখে পড়ে না। মশা নিধনে কোনো ওষুধ ছিটানো হয়নি এবং লার্ভা অপসারণের পদক্ষেপও নেই। অনেকেই বলছেন নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে সিদ্ধান্তহীনতায় ভুগছে সিটি কর্পোরেশন। আমাদের চিন্তিত হওয়ার কিছু নয়। ডেঙ্গু হইলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেঙ্গু আমরা বলি ক্লাসিক ডেঙ্গু। এই ডেঙ্গুগুলি ঠিক মতন জ্বরের জন্য প্যারাসিটামল খাইলে, বেশি করে ফ্লুইড খাইলে, আর মশারির নিচে থাকবে, রেস্ট নিলে ডেঙ্গু জ্বর সাধারণত ৪ থেকে ৫ দিন পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়ে যায়। কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। কুমিল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে নগর কর্তৃপক্ষ। ডেঙ্গু আক্রান্ত হয়ে আমার অবস্থা খুবই ভয়াবহ ছিল, অনেকটাই খারাপ ছিল। আলহামদুলিল্লাহ এখন আজকে ৩ দিন ৪ দিন যাবত ট্রিটমেন্ট হওয়ার পরে ফরিদপুরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে আক্রান্তদের ভিড়। একই অবস্থা সাভারেও। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
ঠাকুরগাঁওয়ে অনলাইন জুয়ার বিশাল জাল, সেই জালে জড়িয়ে সর্বশান্ত শিক্ষক, চিকিৎসক, দোকানি ও শিক্ষার্থী তরুণরা। মৃত্যু, বিয়ে বিচ্ছেদের মতো দুঃখজনক পরিণতি অনেক পরিবারে, অথচ আঙ্গুল ফুলে কলা গাছ জুয়া চক্রের ডিলাররা। সর্বগ্রাসী অনলাইন জুয়া নিয়ে উদ্বিগ্ন জেলার সচেতন মহল। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের রিপোর্ট। গ্রামের সবাই খাইরুন সুন্দরী নামে ডাকে উম্মে হুমায়রা সাইমাকে। বোঝার বয়স তার হয়নি কি নির্মম বাস্তবতা নেমে এসেছে তার জীবনে। ছোট এই মেয়েটির বাবা শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মারা গেছেন, অন্যখানে বিয়ে হয়ে গেছে মায়ের। ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ গ্রামের শফিকুল ইসলাম ছিলেন অটো মেকানিক। রাতারাতি ভাগ্য বদলের নেশায় অনলাইন জুয়ার ফাঁদে পড়েন। সর্বস্ব হারিয়ে 5 লক্ষাধিক টাকার ঋণে জড়িয়ে যান। সে বোঝা বইতে না পেরে শরীরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে নিজেকে নিঃশেষ করে দেন শফিক। আগে খুব ভালো আছিল, তার বিয়া করে হয় না, জুয়া টুয়া খেলাই হয়তো এই যে অবস্থায় এলে হয়েছে। শফিকুলের মতোই জুয়াই সর্বশান্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছেন বালিয়াডাঙ্গি উপজেলার পিতাইচুরি গ্রামের মোহাম্মদ রাজু। অনলাইন জুয়ার লোভনীয় ফাঁদে পড়ে এমনই নির্মম সব পরিণতি। ঘরে ঘরে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, কলহ, লেখাপড়া বিমুখ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষ সর্বস্ব হারালেও কোটি টাকার মালিক বনে গেছেন জুয়া চক্রের ডিলাররা। এই যে আউলিয়াপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের হেমন্ত সেন ছিলেন দর্জি বিজ্ঞানের প্রশিক্ষক। অনলাইন জুয়ার ডিলার হয়ে যেন পেয়ে গেছেন আলাদিনের চেরাগ। দামি মোটরসাইকেল, লাখ টাকার মোবাইল সেট, গ্রামে দৃষ্টিনন্দন বাড়ি। কিছুদিন আগেও যে পরিবারের খরচ চালাতে হিমশিম খেত, তাদের এমন উত্থানে হতভম্ব এলাকার মানুষ। ঠাকুরগাঁও যে মোগল এন্টারপ্রাইজের যে কর্মরত যারা আছে, তারা আসলে ম্যানেজার থেকে শুরু করে সুপারভাইজাররা যারা আছে, আসলে এরাই এগুলা পরিচালনা করে। অনলাইন জুয়া চক্রের অন্যতম ডিলার হেমন্ত সেনের বক্তব্য নিতে তার বাড়িতে গেলে পাওয়া যায়নি তাকে। তবে তার মায়ের দাবি, আগে অনলাইন জুয়ার সাথে যুক্ত থাকলেও এখন আর জড়িত নন ছেলে। অভিযোগ তো মিথ্যা না? মিথ্যা না, সত্য। সত্য। এখন বাধা করেননি আপনি? বাধা কইছি, এখন করে না। সর্বগ্রাসী অনলাইন জুয়া চক্রে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে এবং আমি নতুন এসেছি, আমি বিষয়গুলো জেনে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। MS সামাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও। দেশের খবর এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের জন্মদিন নানা আয়োজনে উদযাপন। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত পরিচয় যুবকের 7 খণ্ড মৃতদেহ উদ্ধার। বিরতির পর সবাইকে আবার আমন্ত্রণ দেশের খবরে। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন আজ। ভক্ত পাঠকরা দিবসটি পালন করছেন নানা আয়োজনে। রাত ১২টা ১ গাজীপুরের নুহাসপল্লীতে ১০৭৬টি মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রিয় লেখকের জন্মদিনের আয়োজন শুরু হয়। সকালে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 ছেলে নিশাদ ও নিনিত এবং লেখকের ভক্তদের নিয়ে কেক কাটেন। এর আগে লেখকের কবর জিয়ারত, শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আমি হুমায়ুন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না, বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। আমি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। আরও খবর, পারিবারিক কলহের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় 2 শিশু সন্তান সহ বিষ পান করেছেন এক মা। এ ঘটনায় 3 জনেরই মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে সদর উপজেলার ঘাটুরা এলাকায় ঘটনা ঘটে। নিহতরা হলেন আশরাফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার এবং তাদের 2 কন্যা সন্তান 5 বছর বয়সী রওজা ও 3 বছরের নওরিন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রিয়াজউদ্দিন মিতুল জানান, বিষ পান করা ওই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির পর আরও 2 শিশুকে আনা হয়।
পরীক্ষা নিরীক্ষার 2 শিশুকেই মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন মায়েরও মৃত্যু হয়। স্ত্রী সন্তানের মৃত্যুর পর স্বামীসহ সন্তানরা হাসপাতাল থেকে পালিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, পলাতক আশরাফ মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল লেকের পাড় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের 7 খণ্ড মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কাঞ্চনকুড়িল বিশ্বরোড সড়কের 5 নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকার লেকের পাড় থেকে পলিথিনে মোড়ানো যুবকের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, 3টি পলিথিন বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাদেরকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে 3টি পলিথিনে যুবকের শরীরের 7টি অংশ উদ্ধার করা হয়। 2 থেকে 3 দিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল সহ এক যুবককে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে স্থানীয়রা ফরিদপুর গ্রামের গজারিয়া মাঠে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে। নিহত সবুজ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের ফকির পাড়ার জয়নালের ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসা করতেন। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন জানান, ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মনে করবেন এটা তো আইন তো ঠিকই আছে, এখানে তো কোনো, কিন্তু সেইটা করতে যে দেখা যাচ্ছে যে মানুষের অধিকার হরণ করা হচ্ছে, সংবিধানের বেসিক স্ট্রাকচারে হিট করা হচ্ছে, তখন এই লটাকে বলা হয় কালারেবল লেজিসলেশন অ্যান্ড ম্যালিস ইন ল, যেটাকে আবার অন্য নামে ডাকা হচ্ছে আইনি ভাষায় This is a fraud on the constitution. সংবিধানের উপর একটা প্রতারণা করা। তা আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের প্রতারণার শামিল। আমি আরো বলেছি যেটা সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে, সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এই বাতিলটা ইন্ডিপেন্ডেন্টলি করা হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষাও করেননি, রায়ের রেফারেন্সে ওই বাতিল করা হয়নি। সুতরাং ইন্ডিপেন্ডেন্টলি পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা, এটা বাংলাদেশের মানুষের এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এটা আমার সাবমিশন ছিল। আমি বলেছি 123 ধারায় সংসদে বহাল রেখে নির্বাচন করে আবার সংসদ হবেন, সেটা অবৈধ। এটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের আঘাত করে, কারণ ডেমোক্রেটিক ফেয়ার প্র্যাকটিসের জায়গায় এটা নাই। আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা কথার পিছনেই আমি রেফারেন্স দিয়েছি। ইন্দিরা গান্ধীর মামলার ক্ষেত্রে বলেছি যে ভারতীয় সংবিধানের অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্দিরা গান্ধীর নির্বাচনকে প্রোটেক্ট করে এবং জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে এরকম কোন নির্বাচন যদি বাতিল করতে হয় সেটা পার্লামেন্ট। দর্শক, সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের বিষয়ে এই মুহূর্তে ব্রিফিং করছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার, ফিরছে কিছুক্ষণ পর।
বিরতির পর সবাইকে আবারও স্বাগত। পাবনায় ছাত্রলীগ সন্দেহে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী শেহাব আল রশিদ গালিবের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানিয়েছেন তার স্কুল জীবনের সহপাঠী ও শিক্ষার্থীরা। সকালে গালিবের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান পাবনা জেলা স্কুলের সামনে মানববন্ধনে তারা বলেন, গালিব কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন না এবং তার কোনো রাজনৈতিক পদবিও নেই। গালিবকে নির্দোষ দাবি করে তার সহপাঠীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক গালিব 4 অগাস্ট পাবনায় আহত ছাত্রদের রক্ত দিতে কাজ করেছেন, অথচ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হয়েছে। এমনকি রাজশাহীতে পরীক্ষা দিতে গেলে মারধর করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দ্রুত তার মুক্তির দাবি জানান বক্তারা। এই ছিল দেশের খবরের সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।